নমস্কার বন্ধুরা, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মানবজমিন উপন্যাসের আজকে শুরু করব পর্ব 18, অধ্যায় 39। শ্রীনাথ অবাক হয়ে বলে, ডাক্তার দেখাবো কেন রে? আমার কি হয়েছে? কিছু হয়েছে বলে নয়, চেক আপের জন্য। এখন একটু সাবধান হওয়া ভালো। সারা রাত বৃষ্টির পর সকালে রোদ উঠেছে, কিন্তু বাগানে জল দাঁড়িয়ে গেছে। কাদা ঠিক ঠিক করছে। মেলা গাছ শুয়ে পড়েছে বৃষ্টির দাপটে। শ্রীনাথ সযত্নে শুয়ে পড়া গাছগুলোকে ঠেকনা দিয়ে দাঁড় করাচ্ছিল। দীপনাথের প্রস্তাব শুনে বারান্দার সিঁড়িতে বসেছে খানিক। অবাক হয়ে বলল, চেক আপ? এসব তো বড় লোকেরা করে শুনেছি। আমরা নাভিশ্বাস না উঠলে ডাক্তারের কাছে যাই নাকি? গুচ্ছের বাজে খরচ। টাকার কথা বাদ দাও তো, টাকা আমি দেব। তুই কি পাগল হলি? আমার কিছু হয়নি, বেশ আছি। বেশ থাকলে বলতাম না। তোমাকে বেশ দেখাচ্ছে না। চোখের কোল ফুলেছে, শরীরের বাঁধন আলগা, তার ওপর ড্রিঙ্ক ট্রিঙ্ক করো। ডাক্তার দেখিয়ে রাখা ভালো। তোর মাথায় এ বুদ্ধি ঢোকালো কে বল দেখি? কেউ ঢোকায়নি, কাল থেকে আমারই মনে হচ্ছিল। দূর দূর, ওসব কোনো দরকার নেই। আমার শরীরের ভালো মন্দ আমি টের পাই না ভেবেছিস? চেহারা নরম হলেও শ্রীনাথ গোয়ার কম নয়, রাজি হল না। হতাশ দীপনাথ ফিরে এসে তৃষাকে বলল, বৌদি, হলো না। আমি তো জানতাম। আমি আজ চলে যাব বৌদি, তুমি মেজদাকে দেখো। যাবে? কাল রাতে কি কথা হয়েছিল? সে তো দাদার চেক আপের জন্য, সেটা যখন হচ্ছে না তখন। তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলল। এসব দীর্ঘশ্বাসটা তার বড় একটা আসে না। আজ এলো, বলল, ঠিক আছে। তৃষার অভিমানের আজ টের পেল দীপনাথ, কিন্তু বেশি গা করল না। বাধা পড়তে তার ভালো লাগে না। একা, আলগা, দূরের লোক হয়ে থাকার মধ্যে ভার অনেক কম। নিজেদের ঘরের লম্বা বারান্দায় পিচবোর্ডের টার্গেট বানিয়ে এয়ারগান ছোড়ার অভ্যেস করছিল সজল। মাদুর পেতে পাশবালিশ ফেলে তার ওপর কনুই রেখে শুয়ে খুব কায়দা দেখাচ্ছে। দীপনাথ হেসে বলে, কটা লাগালি? 17টার মধ্যে 2টো। দে আমাকে। এয়ারগান দিয়ে দীপনাথ ছোট্ট লোহার গুলি ভরে ফটাফট খানিকক্ষণ টার্গেট প্র্যাকটিস করল। আসলে নিজেকে এইভাবে সরিয়ে নেওয়া, প্রত্যাহার করা। বৌদির চোখে চোখে তাকাতে হচ্ছে না। দেরিতে অফিস গেলেও ক্ষতি ছিল না। তবু দীপনাথ পালানোর জন্য সময়ের আগেই নেয়ে খেয়ে বেরিয়ে পড়ল। বাড়ির চৌহদ্দি ঠেঙিয়ে রাস্তায় পা দিয়েই শ্বাস ফেলে ভাবল, বাঁচা গেল। বৃষ্টির পর এই শরৎকালের ভোরবেলাটা খুব ভালো কাটছিল না প্রীতমের। পরশু শতম এসেছে। তারপর থেকে প্রতি মুহূর্তেই তার ভয় হয়েছে, এই বুঝি তাকে শিখণ্ডী রেখে বৌদি আর দেওরে লেগে যায়। লাগেনি এখনো, কিন্তু আবহাওয়ায় বারুদের গন্ধ ছিল। কাল ঘটল অন্যরকম, একদম অন্যরকম। বিলু ফিরল কাল বেশ রাতে, কম করেও 9টা। পাশের ফ্ল্যাটের মাদ্রাজিদের টেলিফোনে অবশ্য একটা খবর দিয়েছিল ফিরতে দেরি হবে। কারণ বলেনি। কারণটা প্রীতম ঝা করে টের পেল বিলুকে দেখেই। কি দেখছিল প্রীতম? শুয়ে শুয়ে সারাক্ষণ চিন্তা করছে, খুঁজছে, প্রশ্ন করছে নিজেকে, কি দেখেছিলাম, কি দেখেছিলাম। বিলু ভিতরের ঘরে ঢুকেই খুব সচকিত চোখে একবার দেখেছিল প্রীতমকে। দৃষ্টি অন্যরকম, চোরের মতো, ভয়ে ভরা। তারপর গেল বাথরুমে। ফিরে এসে খাটের বিছানায় প্রীতমের পায়ের কাছে বসে বলল, অফিসে যা কাজ না। অফিসের কাজের জন্য দেরি হলো।
খুব নিবিড় তীক্ষ্ণ শার্লক হোমসের চোখে তাকিয়ে বিলুকে দেখতে দেখতে প্রশ্ন করল প্রীতম। না, অফিসের পর একটা ডিনার ছিল। কারা দিল? নতুন ডিরেক্টরের রিসেপশন। চোখ কপালে তুলে প্রীতম জিজ্ঞেস করে, নতুন ডিরেক্টরের রিসেপশনে তোমার নিমন্ত্রণ? সে তো আমার গুণে নয়। এই ব্যাংকের ডিরেক্টর যে অরুণের বাবা। তাতে কি? তবু ওই রিসেপশনে তোমাকে ডাকার কথা নয়। বিলু একটু কাঠ হয়ে বলল, ডাকলো তো, কি করব বলো? কোথায় হলো? পার্ক হোটেলে। শতম কোথায়? বেরিয়েছে, ফিরবে। শতমের কথাটা তুলে বোধহয় পাশ কাটাতে চাইল বিলু। প্রীতম তাকে পাশ দিল। আর কিছু জিজ্ঞেস করল না, করার দরকার নেই। বিলুর মুখোশী চোখের দৃষ্টি দেহের শান্ত ভাবই বলে দিচ্ছে অন্য কিছু। ডিনার ছিল ঠিকই, কিন্তু তারপর আরও গভীর কিছু ছিল, অন্তরঙ্গ কিছু ছিল। বিদ্যুতের ছোবল খেয়ে প্রীতম আঁকড়ে ধরল বালিশ। সে তো জানত, পুরুষ আর রমণী যতই পরিধেয় পড়ুক, ঘনিষ্ঠতা একদিন তাদের দেহ মিলনে প্ররোচিত করবেই। টের হয়তো পেত না প্রীতম, পেল কেবল এই দীর্ঘ রোগে ভুগে অনুভূতির প্রখরতা বেড়ে গেছে বলে। নাকি অন্যায় সন্দেহ? আবার ভাবতে বসল প্রীতম। ভেবে ভেবে বৃষ্টির রাত পার করল। শতম কাল অনেক রাতে ফিরেছে। তখন ঘুমের ভান করে শুয়েছিল প্রীতম। কথা হয়নি। কথা বলতে ইচ্ছে ছিল না তার কারোর সঙ্গেই। বৃষ্টির পর এই শরৎ ঋতুর মতো উজ্জ্বল ভোরবেলা বিছানায় বসে আছে প্রীতম। শরীরের গাটে হালছাড়া ভাব, শরীরে খিল ধরেছে, মাথা ভার, চোখে জ্বালা। ভাবছে, কি দেখেছিলাম। আজকাল বিলুর বদলে অচলা আসে তার প্রাতকীর্তে সাহায্য করতে। দুর্বল আঙুলে নিজেই দাঁত মেজে নেয় প্রীতম। অচলা কুলকুচের জন্য একটা অ্যালুমিনিয়ামের গামলা ধরে রাখে বিছানায়। আজ দাঁত মাজতে গিয়ে বারবার অবশ হয়ে পড়ে যাচ্ছিল হাত। অচলা বলল, কি হলো, আমি মেজে দেব? না না, আমি পারবো। এরকম ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। রাতে ভালো ঘুম হয়নি। তাহলে আমাকে ডাকেননি কেন? তুমি কি করতে? একটা ট্রাঙ্কুলাইজার খাইয়ে দিতাম। প্রীতম হাসল। ট্রাঙ্কুলাইজার? ওতে কিছু হতো না। কাল রাতে আমার এমনিতেই ঘুম আসতো না। বিলু কোথায়? বৌদি ওঠেননি। কটা বাজে বলো তো? বেশি নয়, 7টা। প্রীতম দেখল সকাল 7টার তুলনায় অনেক বেশি আলো এসেছে ঘরের মধ্যে। এত আলো ভালো লাগছিল না প্রীতমের। সে বলল, জানালাগুলো ভেজিয়ে দাও তো, চোখে বড় আলো লাগছে। অচলা জানালা ভেজিয়ে দিয়ে কাছে এলো। বলল, কি হয়েছে বলুন তো, ডাক্তারকে খবর দেব? না। তাহলে বৌদিকে ডাকি? না, ও ঘুমক। তুমি যাও অচলা, আমি শুয়ে থাকি। কিছু খেয়ে নিন। অচলা আপত্তি শুনল না। তর্ক করতে ইচ্ছে করল না বলে 1 গিলাস দুধ খুব অনিচ্ছার সঙ্গে খেয়ে প্রীতম পড়ে রইল বিছানায়। কিছুতেই আজ নিজের প্রতিরোধ রাখতে পারছে না সে। হেরে যাচ্ছে। জয়ের গন্ধে শরীরময় নেচে উঠছে জীবাণুরা। কোলাহল করছে। ঘুম এলো না। অসহ্য কষ্ট। উঠে বসল প্রীতম। ঘর বড় বেশি অন্ধকার। না। অচলা, জানলাগুলো খুলে দিয়ে যাও। তাই দিয়ে গেল অচলা। বলল, বৌদি উঠে বাথরুমে গেলেন, আসছেন এক্ষুনি।
প্রীতম কিছু বলল না। শূন্য গর্ভ চোখে চেয়ে রইল সামনের দিকে। কোনো মানুষই কোনো মানুষের সম্পত্তি নয়, কৃতদাস কৃতদাসী নয়। কারোর দেহের অধিকার, প্রেমে পড়ার অধিকার কেনই বা থাকবে না মানুষের? এসব ভাবল, অনেক ভাবল। কি হয়েছে? অচলা বলছিল। বলতে বলতে বিলু এসে কাঁচ ঘেঁষে বসে। মুখ থেকে ঝাঁঝালো পেস্টের গন্ধ আসছে। কিছু নয়, রাতে ঘুম হলো না। কেন? কি করে বলবো, এলো না। আমাকে ডাকনি কেন? তুমি কাল খুব টায়ার্ড ছিলে বলে এক ঝলক বিলুকে দেখে নেয় প্রীতম। তাতে কি? তোমার অসুবিধা হলে বলবে না তা বলে? কিছু অসুবিধা হয়নি, একটু ছটফট করেছি মাত্র। ডাক্তারবাবুকে টেলিফোন করে দিচ্ছি এক্ষুনি। না, তার দরকার নেই, আজ ভালো আছি। বিলু আর তেমন উদ্বেগ দেখালো না। অনেকক্ষণ অবশ্য বসে রইল কাছে। হঠাৎ বলল, সতম কেন এসেছে বলো তো? এমনি। আমাকে অচলা বলছিল ও নাকি তোমাকে শিলিগুড়ি নিয়ে যেতে চায়। প্রীতম মনে মনে অচলার ওপর বিরক্ত হলো। মুখে বলল, তাই তো বলছে। নিয়ে যাবে কেন? এখানে কি কোনো অসুবিধা হচ্ছে তোমার? প্রীতম গম্ভীর মুখে বলল, আমার বোঝা তো অনেক টেনেছ বিলু, এবারটা কিছুদিনের জন্য ছেড়ে দিলে দোষ কি? বিলু একথায় স্তব্ধ হয়ে যায়। তারপর অনেকটা সময় পার করে বলে, তুমি কি আমার বোঝা? বোঝা? ভীষণ বোঝা বিলু। নিজেকে আমার তাই মনে হয়। তোমার মনে এমন সব জিনিস হয় যা লজিক্যাল নয়। প্রীতম বিলুর দিকে চেয়েছিল। কাল রাতের অপরাধবোধ টানা ঘুমের পর কেটে গেছে। এখন পরিচ্ছন্নই দেখাচ্ছে বিলুকে। তবু এই বিলু কীটদষ্ট। এতদিন ওর প্রতিরোধ ছিল, কাল ভেঙে গেছে। প্রীতম সব টের পাচ্ছে। পৃথিবীতে কে কার? তোমার অফিসের সময় হয়ে এলো বিলু। বিলু নড়ল না, স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে বলল, আমি জানতাম শেষ পর্যন্ত তুমি এই ডিসিশনই নেবে। কোনোদিন তুমি আমাকে আপনজন ভাবনি। এ কথার জবাব দিলে বোধহয় ঝগড়া হবে, কিন্তু প্রীতম কোনো দিন ঝগড়া করেনি। তার সারা জীবনেই ঝগড়া বলে কিছু নেই। যদিও বা ২-৪ বার সে কারোর সঙ্গে ঝগড়া করেছে, প্রতিবারই গো হারা হেরেছে। উত্তেজিত হলে তার মুখে কথা ফোটে না, মাথা গুলিয়ে যায়, শরীর ম্যালেরিয়া রোগীর মতো কাঁপতে থাকে। সে ভারী করুণ অবস্থা। প্রীতম তাই চুপ করে থাকে। বিলু বলে, ওরা তোমাকে কেন নিয়ে যেতে চায় তা বলেছে? নিয়ে যেতে চায় এমনি, আমি তো ওই পরিবারেরই ছেলে। তা কি জানি না, কিন্তু ভাবছি আমার কোনো ত্রুটি হলো কি না। না, তুমি যথেষ্ট করেছ। একটা কথা বলবে? তুমি বাড়িতে চিঠি লিখে কিছু জানাওনি তো? কি জানাবো? তোমার কোনো অসুবিধের কথা? না বিলু, আমার তো কোনো অসুবিধে নেই। আমি কখনো কারোর কাছে তোমার নামে নালিশ করিনি, ওটা আমার আসে না। আমিও তাই জানতাম এতদিন। আজ কি বিশ্বাস করছো না আমায় বিলু? বিশ্বাস করছি, আমি শুধু ভাবছি আমার দোষটা কোথায়। এটা দোষগুণের ব্যাপার নয়। আমার মা, ভাই, বাড়ির লোক সবাই চায় আমাকে তাদের কাছে কিছুদিন নিয়ে রাখতে। তোমার দোষের কথা ওঠেই না। কথা বলতে বলতে প্রীতম গভীরভাবে বিলুকে দেখছিল, অনুভব করছিল। কাল এই বিলু ছিল তার, আজ যেন তার নয় আর। এই সত্য প্রীতমের ভিতরে মৃত্যুর ঘণ্টা বাজিয়ে দিচ্ছে। বেঁচে থাকা নিরর্থক, তার লড়াই শেষ হয়েছে। এবার শিলিগুড়ি চলে যাবে। জানলা দিয়ে দেখবে সারা দিন উত্তরের পাহাড়। শৈশব ফিরে আসবে। নিবিড় হয়ে উঠবে
মায়ের আঁচলের সেই অদ্ভুত গন্ধ। বড় নেই আঁকড়া ছেলে ছিল সে, আবার তাই হয়ে যাবে। মাঝে মাঝে লাবুর জন্য কষ্ট হবে খুব। বিলুর কথা বড় মনে পড়বে, কিন্তু বেশি দিন নয়। রোগ জীবাণুরা ঘর সওয়ারের মতো উঠে আসবে মাথায়, সব ভুলিয়ে দেবে, সব ভুলে যাবে প্রীতম। বিলু আবার নিচু গলায় বলে, তোমার শিলিগুড়িতে যাওয়ার অর্থ আমাদের সঙ্গে ছাড়াছাড়ি। প্রীতম মাথা নেড়ে বলে, তাই বিলু, অস্বীকার করে লাভ নেই। তুমি তো শিলিগুড়িতে যাবে না। ও কথা থাক, কেন যাব না, কেন যেতে চাই না তা তো তুমি জানো। জানি, তবে ছাড়াছাড়ির জন্য দুঃখ নেই বিলু। এখানে থাকলেও খুব শিগগিরই একদিন ছাড়াছাড়ি তো হতোই। বিলু খুব অবাক হয়ে প্রীতমের দিকে তাকিয়ে বলে, তার মানে? ওসব কি বলছো তুমি? কেন, তুমি জানো না যে আমার আয়ু বেশি দিন নয়? এটা কি নতুন কথা বিলু? বিলুর চোখ মুখ তবু বিস্ময়ে টান টান হয়ে থাকে। অস্ফুট গলায় সে বলে, তুমি তো কোনোদিন এসব বলনি প্রীতম, আজ কেন বলছো? ভারী অপ্রস্তুত বোধ করে প্রীতম, মুখে কথা আসে না। বিলু তার দুহাত দিয়ে প্রীতমের একখানা হাত ধরে বলে, কেন বললে? তুমি তো কখনো মরার কথা বলো না, আজ কেন বললে? প্রীতম হাতটা আস্তে টানে, কিন্তু দুর্বল হাতখানা বিলুর হাত থেকে খসে এলো না। সে বলল, একটু আস্তে বিলু, প্রথম শুনবে, অচলা শুনবে। শুনুক, তোমাকে বলতে হবে প্রীতম। কি বলবো? আমি কিছু ভেবে চিনতে বলিনি, মনে হলো তাই বললাম। তোমার মনের সেই জোর কোথায় গেল? একটু শ্লেষের হাসি অজ্ঞাতেই ফুটে ওঠে প্রীতমের মুখে। বলে, মনের জোরে তুমি তো বিশ্বাস করো না। আমি না করলেও তুমি তো করতে। আমার মনের জোর নেই, হাল ছেড়ে দিয়েছি, এবার ভেসে যাব। বিলু তার হাতটা আরেকটু নিবিড়ভাবে চেপে ধরে। কি হয়েছে তোমার বলবে? আমার কিছু হয়নি। তুমি কেমন আছো বিলু? এ কথায় বিলু যেন চমকে ওঠে। আমি কেমন আছি? তার মানে? প্রীতম ঠেস দিয়ে কথা বলতে প্রায় জানেই না, বলতে লজ্জাও করে তার। তবু আজ বলল, এখন তো তোমার একটা আলাদা বাইরের জীবন হয়েছে বিলু। সে জীবনটার কথা তো আমি জানি না, তাই জিজ্ঞেস করছি কেমন আছো। বিলুর মুখ থমথম করছে। একটু কঠিন গলায় সে বলে, আলাদা জীবন? চাকরি করলে কি একটা আলাদা জীবন হয় মানুষের? আজ তুমি অদ্ভুত সব কথা বলছো প্রীতম। চাকরি কেন করতে গেলে বিলু? সে কি টাকার জন্য? না তো কি? এমন নয় তো যে সারাদিন একজন রোগীর সঙ্গ করে করে হাঁফিয়ে উঠেছিলে বলে, সবসময় মৃত্যুর সঙ্গে ঘর করতে হচ্ছে বলে, একটু মুক্তির জন্য, ডানা মেলবার জন্যই চাকরি করতে গেছো? বিলুর সেই পুরনো কাঠিন্য ফিরে এলো মুখশ্রীতে। বহুকাল ওই বরফ শীতল ভাবটা দেখেনি প্রীতম। মাঝখানেই কিছুদিন একটা প্রগল্ভা হয়েছিল বিলু। শীতল মুখশ্রীর সঙ্গে ঠান্ডা গলার মিশেল দিয়ে বিলু বলে, তোমার যদি তাই মনে হয়েছিল তবে আগে বলনি কেন? আমি তো তোমার কোনো কাজে বাধা দিই না। সব মানুষেরই ইচ্ছে মতো চলার স্বাধীনতা আছে। তবু কেন বলছি জানো? মনে হয় বলে। কেন মনে হবে? এ প্রশ্নের জবাব হয় না, মনে হয় তাই বললাম। চাকরি করে কিছু অন্যায়ও করনি। আমি যদি না বাঁচি তবে এই চাকরিটা তোমার দরকার হবে। বিলু মাথা নিচু করে বসে থাকে।
সময় বয়ে যাচ্ছে। প্রীতমের বড় ইচ্ছে হলো নতমুখী এই শীতল মেয়েটিকে একটা চরম আঘাত দিতে। কোনোদিন শত অপরাধেও যা করেনি প্রীতম, কিন্তু এখন সে শেষবারের মতো চলে যাচ্ছে। হয়তো আর কখনো দেখাও হবে না। ওকে একটু আঘাত দিয়ে যাওয়া ভালো, তাতে হয়তো ও মনে রাখবে। প্রীতম গলা ঝাড়ল, অনেক ইতস্তত ভাব দ্বিধা কাটিয়ে আস্তে আস্তে বলল, আর একটা কথা। বলো, শুনছি। তোমার বয়স বেশি নয়, যদি আমার ভালো মন্দ কিছু হয় বিলু, তাহলে তুমি একা থেকো না। বিলু মুখটা নিচুই রাখল, মৃদু কঠিন স্বরে বলল, কি বলতে চাইছো? বলছি তুমি আবার বিয়ে করো। বিয়ে? বলে ভারী অবাক হয়ে তাকায় বিলু। কি বলছো? বিয়ের কথায় অবাক হয়েও না। তুমি তো এসব সংস্কার মানো না, আমিও মানছি না। ভেবে দেখেছি তোমার একা থাকার চেয়ে আবার বিয়ে করাই ভালো। বলতে মুখে আটকায় না তোমার? না, বিয়ে অনেক স্পষ্ট, অনেক পরিষ্কার ও সহজ ব্যাপার। তাতে গোপনীয়তা নেই, লুকোচুরি নেই, ভয় ভীতি নেই। বিয়েই ভালো বিলু। এতটা স্পষ্ট কথা, এত সুস্পষ্ট আক্রমণ বোধহয় বিলু প্রত্যাশা করেনি। তার শীতল কঠিন মুখশ্রী কাঁপতে থাকে। তারপর হঠাৎ ঠোঁট ফুলে ফুলে ওঠে, চোখ জলে ভরে আসে। স্খলিত গলায় সে বলে, কি বলছো তুমি? প্রীতম আনমনে দূরের জানলার দিকে চেয়ে আকাশের উজ্জ্বল নীল চৌখপিটা দেখছিল। উদাস গলায় বলল, সেই ভালো বিলু। না হয় অরুণকেই করো, ও তোমাকে খুব ভালোবাসে। বিলু একটু শিউরে উঠল। কি? একটা হাত তুলে সে প্রীতমের মুখ চাপা দিয়ে বলল, বলো না, ও কথা আর বলো না। কি বলছো তা তুমি জানো না। প্রীতমের সমস্ত শরীর এলিয়ে পড়েছে এই পরিশ্রমে। এই কথাটুকু, এই আঘাত করার প্রস্তুতি এবং আঘাত তাকে এক পাল্টা প্রতিক্রিয়ায় বড় ক্লান্ত করে দিয়ে গেছে। ধীরে ধীরে বালিশে এলিয়ে পড়ে প্রীতম। বড্ড ঘুম আসছে, মনটা হালকা। পৃথিবীতে কেউ কারণ নয়। সারা জীবন ধরে মানুষ কেবলই ভুল দাবি দাওয়া করে যায়। শুনছো? এই, শুনছো? প্রীতম? প্রীতম সাড়া দিল না। অগাধ ঘুম তাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। বিলু তড়িৎ পায়ে উঠে পাশের ফ্ল্যাটে দৌড়ে গেল টেলিফোন করতে। আধ ঘন্টা পর ডাক্তার এলো, দেখল, ওষুধ লিখল, কিন্তু বিলুর কোনো প্রশ্নেরই স্পষ্ট জবাব দিল না। বলল, খুব স্ট্রেন গেছে, দেখা যাক কি হয়। সিরিয়াস নয় তো? মনে তো হচ্ছে না, দেখা যাক। একটু দেরিতে ঘুম থেকে উঠে শতম গিয়েছিল প্রাতভ্রমণে। ফিরে এসে দাদার অবস্থা দেখে কেমন ধারা হয়ে গেল। মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্ক। বারবার জিজ্ঞেস করে, বৌদি, দাদা বাঁচবে তো? কিছু হয়নি তো? না, তুমি ভেবো না শতম। তুমি অফিসে যাবে বৌদি? না, আজ অফিসে যাওয়ার কথাই ওঠে না। প্রেসক্রিপশনটা দাও, আমি ওষুধ এনে দিচ্ছি। অচলাই পারবে? না না। অধৈর্যের গলায় প্রায় হুঙ্কার ছাড়ে শতম। আমি আনবো, দাও। প্রেসক্রিপশনের সঙ্গে বিলু যখন টাকাও দিতে গেল তখন আবার হুঙ্কার ছাড়ে শতম। টাকা? দাদার ওষুধের জন্য টাকা নেব? রাখো তো, খুব রোজগার করতে শিখেছ। কথাটায় কামড় ছিল, কিন্তু শতমের মুখের দিকে চেয়ে কিছু বলতে সাহস পেল না বিলু। ও চলে গেলে বিলু চুপি চুপি বাথরুমে ঢুকে দৌড় দিল। আয়নায় নিজের মুখখানা দেখল অনেকক্ষণ ধরে। কাল রাতের ব্যাপারটা কি টের পেল প্রীতম? ছি,
ছি। অধ্যায় 40। প্রীতম কখনো দূরে কোথাও যায়নি। তার একমাত্র দূরে যাওয়া ঘটেছিল যখন শিলিগুড়ি থেকে কলকাতায় এলসিএ পড়তে। বিদ্যাসাগর স্ট্রিটের এক মেসবাড়ির দোতলায় ঘরে বসে সে তখন ভাবত, ইস, শিলিগুড়ি কত দূর। কলকাতায় থাকতে থাকতে আর কলকাতাকে দূরের জায়গা বলে মনে হতো না তার। শিলিগুড়ির কথা ভেবে শুয়ে শুয়ে চোখে জল আসত না তার। বিয়ের পর বিলুর সঙ্গে হানিমুন করতে গিয়েছিল পুরী। সেই তার আর একবার দূরে যাওয়া। দিন সাতেকের মধ্যেই কলকাতায় ফেরার জন্য হন্যে হয়ে উঠেছিল সে। অফিসের কাজে বর্ধমান, টাটানগর, সিন্ধ্রি বা 2-3 বার দিল্লিতেও যেতে হয়েছিল তাকে। কোনোদিন সে বাইরে গিয়ে ভালো বোধ করেনি। কোথাও 2-3 দিনের বেশি থাকতে পারেনি। দূর প্রীতমকে টানে না কখনো। তার প্রিয় শিলিগুড়ি, তার প্রিয় কলকাতা। কিন্তু দীর্ঘ 24 ঘন্টা পর চোখ চেয়ে প্রীতম টের পেল জীবনে সে এত দূরে আর কখনো আসেনি। শব্দহীন ঝিঝি ডাকা আবছা অন্ধকার চেতনার মধ্যে চেয়ে সে অনুভব করল দূরত্বটা বড় বেশি। মাঝখানে এক বিশাল নদী বয়ে যাচ্ছে কি? অস্পষ্ট সেরকম একটা শব্দ পায় সে, কোনো নাম কিছুতেই মনে পড়ছে না। কোনো মুখ মনে নেই, স্মৃতির কপাট বন্ধ। জীবাণুরা অনেকটা উঠে এলো বুঝি মগজে, হবেও বা। তার শরীরের মধ্যে আর কোনো লড়াই নেই, সে হাল ছেড়ে দিয়েছে। দাদা, দাদা, শুনতে পাচ্ছ? কেমন আছো? কেমন লাগছে? ভালো, খুব ভালো। অতি কষ্টে আড়ষ্ট জিভ নেড়ে বলে প্রীতম। কিন্তু কে প্রশ্ন করল তা বুঝতে পারল না। সে যে জবাবটা দিল তার অর্থ তার ভালো জানা নেই। শুধু অভ্যস্ত একটা শব্দ বেরিয়ে গেল মাত্র। কিছু খাবে? না, গরম দুধ খাও, ভালো লাগবে। গরম দুধ? না, খাবো না। এই যে লাবুকে দেখো, লাবু সেই সকাল থেকে তোমার পাশে বসে আছে, দেখো। লাবু কই? এই তো, আয় লাবু, বাবার চোখের সামনে আয়। লাবুর মুখ শুকনো করুণ। হামাগুড়ি দিয়ে সে বাবার মুখের ওপর ঝুঁকে বসল। কিন্তু চিনতে পারল না প্রীতম। লোকটাকে, মেয়েটাকে। কিন্তু অভ্যস্ত জিভ বলল, লাবু, বাহ, বেশ। তুমি মরে যাওনি তো বাবা? লাবু ফিসফিস করে জিজ্ঞেস করে। মরে যায়নি তো, প্রতিধ্বনি করে বলে প্রীতম। মাকে ডাকবো বাবা? মা কে? মা, আমার মা। তোমার মা? বাহ, খুব ভালো, বলল প্রীতম। মা সারা রাত জেগেছিল তো, এই মাত্র একটু ঘুমোচ্ছে। আচ্ছা। ডাকবো বাবা? সতম লাবুর পিঠে হাত রেখে বলে, যাও, ডেকে আনো। লাবু গিয়ে ও ঘরে মাকে ডাকতে থাকে। সতম বিছানায় বসে প্রীতমের কপালে হাত বুলিয়ে দেয়। সারা শরীরে কোথাও মাংস নেই। কপালটা করটির মতো শক্ত। দাঁতে দাঁত পিষে সতম বলে, এরা তোমাকে প্রায় শেষ করে এনেছে দাদা। আর নয়, শিলিগুড়ি চলো, তোমাকে ঠিক সারিয়ে তুলব। প্রীতম শিলিগুড়ি কথাটা যেন বুঝতে পারে। ঠক করে কিছু মনে পড়ে না, তবে একটা মস্ত সাদা পাহাড়, ঘন জঙ্গলে দৃশ্য চোখে ভেসে ওঠে তার। শিলিগুড়ি? শিলিগুড়ি যাবে না দাদা? যাব। তাহলে আমি আজই রিজার্ভেশন করতে যাব।
প্রীতম যদিও কিছু মনে করতে পারে না, তবু তার ভিতর থেকে এক প্রম্পটারই যেন বলে ওঠে, ওদের কে দেখবে? তুমি কি ওদের দেখো? ওদের ওরাই দেখবে। এই কথাটা স্পষ্টই শুনতে পেল বিলু। সে নিঃশব্দে বিছানার ওপাশে এসে দাঁড়িয়েছে। মুখ এক রাতেই শুকিয়ে গেছে, চোখ কান্নায় ফোলা এবং অনিদ্রায় লাল, চুল এলোমেলো। কাল সারা রাত সে প্রীতমকে ছেড়ে প্রায় নড়েইনি, অপেক্ষা করেছে কখন প্রীতমের জ্ঞান ফিরে আসে। আমাকে শুধু খারাপ ভেবেই চলে যেও না প্রীতম, আমি যে তোমাকে কত ভালোবেসেছিলাম তা জেনে যাবে না? শতমের কথাটা কানে আসতেই একটু শিউরে ওঠে বিলু। প্রীতমকে নিয়ে যাবে? নিয়ে যাবে? প্রীতমের করটির মতো শক্ত কপালে বিলুও হাত রাখে। কেমন আছো প্রীতম? প্রীতম খুব ভালো করে মহিলাটিকে দেখে নিচ্ছিল। এই যেন কে, খুব চেনা, ঠিক মনে পড়ছে না। প্রীতম বলল, ভালো, খুব ভালো আছি। আর কেউ না বুঝলেও বিলু ঠিকই টের পায় একটা দিনের মধ্যে প্রীতমের মধ্যে একটা বড় রকমের ওলট পালট হয়ে গেছে। তার এমনও সন্দেহ হয় প্রীতম তাকে চিনতে পারেনি। একটু ঝুঁকে বসে বিলু, খুব আস্তে করে বলে, আমি বিলু, চিনতে পারছো? শতম পাশ থেকে বলে, চিনতে পারবে না কেন বৌদি, কি বলছো? বিলু করুণ মুখটা তুলে মাথা নেড়ে বলে, ও চিনতে পারছে না, আমি জানি। এরকম কি হয় মাঝে মাঝে? না, এই প্রথম। শতমের মুখে উদ্বেগ ফুটে ওঠে। একটু আগেই তো শিলিগুড়ি যাওয়ার কথায় রাজি হয়ে গেল। বিলু বলল, ওর চোখের দৃষ্টিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। বলে বিলু আবার প্রীতমের মুখের ওপর ঝুঁকে পড়ে জিজ্ঞেস করে, আমি কে বলো তো? আমি কে? তুমি? বলে প্রীতম ভ্রু কুঁচকায়। অনেক দূর থেকে শব্দগুলো আসছে, ঝিঝি ডাকা আবছায় ভাসছে কিছু মুখ। লাবুকে চিনতে পারছো না? এই যে লাবু। লাবু? হ্যাঁ, লাবু। প্রীতম ভ্রু কুঁচকে রেখেই বলল। শতম চাপা গলায় বলে, ডাক্তারকে খবর দেবে না বৌদি? বেলু মাথা নেড়ে বলে, খবর দেওয়াই আছে, বেলা 10টা-11টা নাগাদ আসবেন, কালই বলে গেছেন। আমি ভাবছি এটা হয়তো ঘুমের ওষুধের এফেক্ট, এটা কেটে গেলে হয়তো ঠিক হয়ে যাবে। দাদাকে এবার কিছু খেতে দাও। খাওয়াবো, অচলাকে দুধ গরম করতে বলে এসেছি। শতম একটু চুপ করে থেকে বলে, এটা কোনো খারাপ সাইন নয় তো বৌদি? কি জানি, তবে ঘাবড়ে যেও না। আমার কিরকম লাগছে? জবাবে বিলু একটু হাসল মাত্র। অচলা দুধের ফিডার নিয়ে গম্ভীর মুখে ঘরে আসে। কাল সারা রাত সেও প্রায় জেগেই কাটিয়েছে, তবে তার অভ্যেস আছে বলে মুখে রাত জাগার কোনো ছাপ নেই। সে কাছে এসে বলে, সরুন, আমি খাইয়ে দিচ্ছি। বিলু উঠে সরে বসল, মন দিয়ে দেখতে লাগলো। অচলা কি সুন্দর পটু হাতে অল্প অল্প করে দুধ খাইয়ে দিচ্ছে প্রীতমকে। গলায় পরিষ্কার একটা তোয়ালে দিয়ে নিয়েছে। বিলু আস্তে করে জিজ্ঞেস করল, অচলা, আমার মনে হচ্ছে ও লোকজন চিনতে পারছে না, তুমি একটু দেখো তো। অচলা মুখ না তোলেই বলল, ডাক্তার আসুন, উনিই বুঝবেন। তুমি কিছু বুঝতে পারছো না? আমি পেশেন্টের অবস্থা খুব ভালো দেখছি না। কি হলো বলো তো? কি করে বলবো? কালও তো নর্মাল ছিলেন, আজ কেমন অন্যরকম দেখছি। দুধ খাইয়ে অচলা গরম জলে ভেজানো তোয়ালে এনে প্রীতমের মুখ মুছিয়ে চুলগুলো পাট করে দিল।
একটু ট্যালকাম পাউডার ছড়িয়ে দিল গায়ে, একটা ওষুধ খাওয়ালো। তারপর বলল, পেশেন্ট এবার ঘুমাবে, আপনারা ও ঘরে যান। প্রীতম বাস্তবে কি ঘুমিয়ে পড়ে। ডাক্তারের জন্য শতম ঘর বার করতে করতে বারবার ঘড়ি দেখতে থাকে। আঁচলে শরীর জড়িয়ে বাইরের ঘরের সোফার কোণে ঘেঁষে বসে থাকে বিলু, একদম স্থবিরের মতো। বাড়ির আবহাওয়ায় বিষণ্ণতা টের পেয়ে লাবু দ্বিতীয় শোয়ার ঘরে খাটে নিচে ঢুকে পুতুল খেলতে বসে। এতদিন বলার সুযোগ হয়নি, কিন্তু আজ রাগ, বিরক্তি, শোক সব মিশে শতম নিজেকে সামলানোর চেষ্টা না করেই হঠাৎ বলে ফেলল, এখানে দাদার যত্ন হচ্ছে না বৌদি, এবার আমি দাদাকে শিলিগুড়ি নিয়ে যাব। এই কথার কোনো জবাব মাথায় এলো না বিলুর। অনেকক্ষণ ধরে তার মনের মধ্যে ওই কথাটাই প্যারেড করে বেড়াচ্ছে, প্রীতমকে নিয়ে যাবে, প্রীতমকে নিয়ে যাবে। বিলু শতমের দিকে চেয়ে থেকে মনের সেই কথাটাই মুখ দিয়ে বলল, নিয়ে যাবে? শতম সামান্য চড়া গলায় বলে, তুমি অফিসে চলে যাও, সারাদিন দাদা তো একা থাকে, আয়া টায়ারা কি ঠিকমতো সেবা যত্ন করতে পারে? বিলু আবার বলে, নিয়ে যাবে? তুমি বাধা দিও না বৌদি, দাদার ভালোর জন্যই বলছি। বিলুর ভিতরে যে ঠান্ডা কঠিন এক মানুষ ছিল, সে গলে জল হয়ে গেছে। এখন বিলুর মাথার ঠিক নেই। সে খুবই শুষ্ক, সরু, অসহায় এক গলায় বলল, প্রীতম যদি আর ফিরতে না পারে? শতম গম্ভীর হয়ে বলল, কি হবে তা তো জানি না, তবে শিলিগুড়ি তো মোটে এক রাতের পথ, প্লেনে ৪৫ মিনিট, যখন তখন ইচ্ছা হলে যেতে পারবে। ভাবছ কেন? এত অসহায় বিলু কখনো বোধ করেনি। সে নিজের চারদিকে একবার হরিণের মতো ত্রস্ত চাউনিতে দেখে নিল, কিন্তু আসলে কিছুই দেখল না। কোথাও কিছু নেই দেখবার মতো। নিজের করতলের দিকে চেয়ে স্থির হয়ে কিছুক্ষণ বসে রইল, তারপর মৃদুস্বরে বলল, তুমি কি ওকে নিয়ে যেতেই এসেছিলে শতম? বলতে পারো তাই। দাদা অমত করলে নিতাম না, কিন্তু দাদা এবার অমত করেনি। আমারও তো একটা মতামত আছে। ক্রুদ্ধ শতম বিলুর দিকে সন্ডা মার্কের মতো তাকিয়ে রইল। বলল, তোমার মতটা তাহলে কি? দাদা এইখানে এইভাবে শেষ হোক? বিলুর আজ মনের জোর নেই। গতকাল যদি অরুণের সঙ্গে তার ঘনিষ্ঠতাটা না হতো, যদি ওভাবে ভেসে না যেত সে, তবে আজ রুখে উঠতে পারত বিলু। অরুণ কোনো সংস্কার মানে না, বড় বেশি সাহসী। কোনোদিন বিলুর ওপর এই লোভ প্রবল ছিল না অরুণের। কাল সেই লোভ দেখা দিল। বলল, অবশেষে আমার বিয়ের ব্যাপারটা ঠিক হয়েই গেল বিলু, হয়তো জানুয়ারিতে। তার আগে পর্যন্ত এই সময়টুকু আমাদের। অরুণ বিয়ে করছে, এই খবরে একই সঙ্গে বিষাদ ও ক্রোধ চেপে ধরেছিল বিলুকে। আর সব মিলিয়ে হয়ে গেল ওই অদ্ভুত কাণ্ডটা। কেউ জানে না, তবু তারপর থেকে বিলুর ভিতরে একটা মিয়ানো ভাব, পাপবোধ, চকিত শিহরণ খেলে যাচ্ছে। অকারণেই মাঝে মাঝে চমকে উঠছে সে, ভয় ভয় করছে তার, লজ্জা পাচ্ছে। বিলু মাথা নেড়ে বলল, যেখানে গেলে ওর ভালো হবে সেখানেই নিয়ে যাও, আমি ওর ভালোই তো চাই। তাহলে তোমার মত আছে বলছো? না থাকার তো কিছু নয়, তবে আমাকে তোমরা কেউ একবারও তো জিজ্ঞেস করনি আমি কি কেউ নই? কথাটা বলতে বলতে বিলুর চোখ ভিজে এলো। এই ঘটনা তার জীবনে এতই বিরল যে কখনো নিজের চোখের জল এলে সে নিজেই অবাক হয়। এখন অবশ্য হলো না, তবে মুখ ফিরিয়ে শতমের চোখ থেকে মুখ আড়াল করল। শতম বলল, এটা প্রোটোকলের সময় নয় বৌদি, অনুমতি বা তা নিয়ে মন কষাকষি এসব খুব ছেলেমানুষি ব্যাপার।
দাদার এখন লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন। বিলুর মনটা তার স্বাভাবিক কাঠিন্য ও শীতলতা কিছুটা ফিরে পেল এ কথায়। সে ঠান্ডা গলায় বলল, নিয়ে যাও, কিন্তু সঙ্গে আমি যেতে পারবো না। সেটা জানি, কিন্তু গেলে তোমার কোনো ক্ষতি হতো না। শিলিগুড়ির বাড়িটাও তোমারই বাড়ি। ভ্রুকুচকে বিলু বলে, ওসব কথা থাক সতম। সতম কথাটা কানে না তুলেই বলে, তোমাদের সেখানে একটু কষ্ট হতে পারে, কিন্তু চলেও যাবে। তোমাদের সব খরচ আমরা চালিয়ে নিতে পারবো। আমাদের খরচ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, তাই বলছো। কিন্তু ও কথা নিয়েও এখন কিছু বলতে চাই না। প্রীতম ইচ্ছে করলে তার যা টাকা পয়সা আছে তা তুলে নিয়ে যেতে পারে। সতম একটু হকচকিয়ে গেল, বলল, দাদার টাকা নিয়ে আমরা কি করব? টাকার কথা ওঠেই না। আমরা শুধু দাদাকেই নিয়ে যেতে চাই। ওর ওপর তোমাদের অধিকার অনেক বেশি। সতম মাথা নেড়ে বলে, ওটা তোমার রাগের কথা। আমার মতো অবস্থায় যদি কাউকে বছরের পর বছর কাটাতে হতো, তবে সে বুঝতে পারতো আমার রাগ কেন হয়। এতকাল প্রীতমকে আগলে রেখেছি, হঠাৎ এখন তোমরা ভালো মানুষ সেজে ওকে নিয়ে যেতে চাইলে রাগ কি হতে পারে না? সতম যেন এরকম কথার জন্য প্রস্তুত ছিল। বলল, স্বামীকে আগলে রাখাই স্ত্রীর কাজ। বৌদি, সেই কাজটাও তুমি ভালো করছো। একে কি আগলে রাখা বলে? অত কথায় কাজ নেই সতম, নিতে এসেছো নিয়েই যাও, তোমাদের কাছে হয়তো ভালো থাকবে। আমাদের সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখো না বলে হয়তো জানোই না আমরা কেমন লোক। যদি জানতে তাহলে দাদাকে নিয়ে যেতে চাইছি বলে রাগ করতে না। কিন্তু তুমি নিশ্চিন্তে থাকতে পারো, দাদাকে আমরা প্রাণপণে আগলে রাখবো। মাইনে করার লোকের হাতে ছেড়ে দিয়ে চাকরি করতে যাব না। বিলু নিঃশব্দে উঠে ভিতরের ঘরে চলে এলো। রাতে ঘুম হয়নি, শরীর জুড়ে ব্যথা আর ক্লান্তি, সঙ্গে উদ্বেগ, অশান্তি, লজ্জা, পাপ বোধ। সে এসে প্রীতমের বিছানায় বসল। কি করবে ভেবে পাচ্ছিল না বিলু। প্রীতমের প্রতি তেমন উথাল পাথাল ভালোবাসা কোনো দিনই ছিল না তার, কিন্তু এখন মনে হয় প্রীতম চলে গেলে তার পায়ের তলা থেকে একটা পাটাতন সরে যাবে বুঝি। কিন্তু এই বোধ তো সত্য নয়। প্রীতমের ওপর কোনো দিক দিয়েই সে নির্ভরশীল নয়, কাজেই যুক্তি দিয়ে নিজের ভাবাবেগকে দমিয়ে দিতে পারল সে। অরুণের কাছে সে শিখেছে দুনিয়ার কালো দিকগুলো, হতাশার কথাগুলো, দুঃখের বোধগুলোকে পাত্তা দিতে নেই। অরুণ উপদেশ দিয়ে এসব তো শেখায়নি, তাকে দেখেই শিখেছে বিলু। অরুণ ঠিক ওই রকম, কোনোদিন কোনো ঘটনাই তাকে বিমর্ষ করে না। বিলু সতমের জ্বালা ধরানো কথাগুলোকে নিয়ে ভাবল না আর। ভাববে কেন? ওর দাদাকে ও নিয়ে যাক। বিলুর পৃথিবী যেমন ছিল তেমনই থাকবে, হয়তো আর একটু স্বাধীনতার স্বাদ পাবে সে। একটু মন কেমন করবে প্রীতমের জন্য, তা করুক। পৃথিবীতে বেঁচে থাকতে গিয়ে কত লোক কত শোক তাপ সহ্য করে। আস্তে আস্তে প্রীতমের পাশে ছোট পরিসরে গুটিসুটি হয়ে শুয়ে কখন ঘুমিয়ে পড়ল বিলু। ছোট গোল রোদে ভরা সবুজ পৃথিবীটা হেলিকপ্টারের তলায় স্পষ্ট দেখতে পাচ্ছিল প্রীতম। পৃথিবীটা যে এত ছোট তা সে জানত না। কোনো শহর গা চোখে পড়ে না, শুধু কিছু সবুজ ছোট ছোট পাহাড়, একটা ঘন বনাকীর্ণ উপত্যকা, ফুলের বন্যা বয়ে যাচ্ছে সেখানে। একটা ছলছলে পাহাড়ি নদী গেছে এঁকে বেঁকে, আর একটা ন্যারো গেজের রেল লাইন। অনেক প্রজাপতি উড়ছে, পাখি উড়ছে। দেখতে দেখতে পৃথিবীটা একটা পাক খেল। ও পিঠেও জনবসতি নেই। একটা ছোট নীল সমুদ্র, একটা বরফে ঢাকা পাহাড়, আর একটা মাঠের ভিতরে সরু মেঠো পথ দেখতে পায় সে। এত সুন্দর জায়গাটা যে প্রীতম হেলিকপ্টারে কাচের মতো স্বচ্ছ তলাটায় উপুর হয়ে পড়ে এক দৃষ্টে লোভীর মতো চেয়ে থাকে। কিন্তু
হেলিকপ্টারটা বারবার চেষ্টা করেও ছোট্ট সুন্দর পৃথিবীটাকে স্পর্শ করতে পারছে না। কোথাও এক অদৃশ্য বলয় বাধা দিচ্ছে, দূরত্বটাকে অতিক্রম করা যাচ্ছে না। চোখে গগলস আর হাতে দস্তানা পরা পাইলট খুব চেষ্টা করছে অবশ্য, কিন্তু হচ্ছে না। মাঝে মাঝে হেলিকপ্টার ঝম করে নেমে যাচ্ছে, ছুঁই ছুঁই দূরত্বে এসে যাচ্ছে, কিন্তু সুন্দর ছোট্ট গোল রূপকথার রাজ্যের মতো পৃথিবীটা অমনি একটা পাক খেয়ে সরে যাচ্ছে দূরে, অনেকটা দূরে। তখন ভয়ে হতাশায় কোকিয়ে উঠছে প্রীতম, হাত তুলে বলছে, পাইলট, পাইলট, নামাও। বিরক্ত পাইলট বলে, কি করব, চেষ্টা তো করছি। আরো চেষ্টা চাই, আরো চেষ্টা। আমার হেলিকপ্টারে যতটা ক্ষমতা ততটা চেষ্টা করছি। পৃথিবীটা যদি অমন বদমাইশি করে তবে কি করব বলুন? প্রীতম ভয়ে ঘেমে ওঠে, বলে, বিলু রয়েছে, ওখানে লাবু রয়েছে, আমাকে যে নামতেই হবে। বিলু কি আপনার একার? আমারও কি নয়? প্রীতম কেতরে ঘাড় ঘুরিয়ে পাইলটের দিকে তাকালো। হেলমেটের নিচে ফর্সা ঘাড়, মসৃণ করে ছাটা কালো চুল, সুদৃঢ় ঠোঁটের একটু আভাস। ঠিকই তো, বিলু তো তার একার নয়, অরুণেরও। প্রীতম বলল, আমার বড় কষ্ট হচ্ছে অরুণবাবু। কেন বলুন তো, কষ্ট কিসের? বেশি দূর আমি কখনো যাইনি, আমার এক্ষুনি বিলুর কাছে যাওয়ার খুব দরকার। আপনি হেলিকপ্টারটা নামিয়ে দিন। অরুণ খুব বিষণ্ণ গলায় বলে, বিলু? এই পৃথিবীতে তো বিলু থাকে না, এখানে কেউ থাকে না, শুধু আপনি থাকবেন বলে এটা তৈরি করা হয়েছে। একটু অবাক হয়ে প্রীতম বলে, সে কি, আমি একা এখানে থাকবো কেমন করে? তা তো জানি না, আমার ওপর হুকুম আছে, আপনাকে এখানে নামিয়ে দিয়ে ফিরে যেতে হবে। তবে এই জায়গাটা খুবই সুন্দর, আপনার বোধহয় ভালোই লাগবে। কিন্তু বিলুর কি হবে, লাবুর? ওরাও অন্য পৃথিবীতে ভালোই থাকবে, ওদের মতো করে ভালো থাকবে। সে পৃথিবীটা কত দূরে? কয়েকটা লাইট ইয়ার। লাইট ইয়ার? এত দূর? হ্যাঁ, দূরত্বটা কিছু বেশি। হেলিকপ্টারটা হঠাৎ কাত হয়ে শাঁ শাঁ করে নামতে থাকে। ঘর ঘর করে চপারের শব্দ হয়, নিচে সবুজ সাদা নীল ঘূর্ণির মতো ছোট্ট পৃথিবীটা পাক খায়। নামছি বলে অরুণ চেঁচিয়ে ওঠে, না, না, আমি ফিরে যাব অরুণ। ফেরার উপায় নেই প্রীতমবাবু, ফিরতেই হবে। বিলু, লাবু একা, বড় অসহায়। একা কেন, আমি তো রয়েছি। তা বটে, বলে আবার হতাশায় ভেঙে পড়ে প্রীতম। খুব কাছাকাছি এসেও তাদের হেলিকপ্টারের নাগাল এড়িয়ে পৃথিবীটা সরে যায় এপাশে ওপাশে। দুষ্টুমিটা দেখেছেন? অরুণ বিরক্ত হয়ে বলে। প্রীতম জবাব দেয় না, কাচের ওপর উপুর হয়ে থাকে, চোখে জল আসে, তবু মনে কোনো ভার নেই। একা এই পৃথিবীতে তাকে কতকাল বেঁচে থাকতে হবে? অনন্তকাল? অসীম সময়ে কি করে একা কাটাবে প্রীতম? অরুণ ডাকছে, প্রীতম, প্রীতমবাবু, উম, কেমন লাগছে? ভালো নয়, একদম ভালো নয়, এখানে কি করে থাকবো? কপালে একটা ঠান্ডা হাত স্পর্শ করে, প্রীতম চোখ মেলে চায়। অস্বচ্ছতা অনেকটাই কেটে গেছে প্রীতমের। দীর্ঘ ঘুমের পর শরীরের নিস্তব্ধতা আছে, কিন্তু ক্লান্তি নেই। নিজের ঘরখানাকে চিনতে পারে প্রীতম, চিনতে পারে সামনে দাঁড়ানো অরুণকেও। ফটফটে সাদা একটা টি শার্ট তার গায়ে, সুন্দর মুখে কিছু উদ্বেগ, একটা খুব সুন্দর গন্ধ ভাসছে বাতাসে।
অরুণ তার কপাল থেকে হাতটা সরিয়ে নিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন? আধো জাগরণে যে জবাব দিয়েছিল প্রীতম এখন জাগ্রত অবস্থায় ঠিক তার উল্টো বলল, ভালো আছি, খুব ভালো আছি। আমাকে চিনতে পারছেন তো? আপনি আপনি তো অরুণ। বাহ! চমৎকার। প্রীতম হাসবার চেষ্টা করল। এখনো কানে মৃদু হেলিকপ্টারের শব্দ লেগে আছে। বলল, কিন্তু অত দূরে আমি যেতে পারবো না। কোথায় যাওয়ার কথা বলছেন? ওই যেখানে আপনি নামিয়ে দিয়ে আসতে চেয়েছিলেন আমাকে। আমি? বলে অবাক হতে গিয়েও অরুণ মৃদু হেসে ফেলে। আপনি বোধহয় হ্যালুসিনেশন দেখছিলেন। অনেক দূর, কিন্তু জায়গাটা খুব সুন্দর। অনেক দূরে আপনাকে যেতে হবে না প্রীতমবাবু। ইউ আর উইথ আস। বিলু আর লাবুর কি হবে? অরুণ চেয়ার টেনে বিছানার পাশে বসে, কপালে হাত রাখে। তারপর মৃদু স্বরে বলে, বিলু আপনার জন্য কান্নাকাটি করছে প্রীতমবাবু। এখন আপনার একটু স্টেডি হওয়া উচিত। প্রীতমের ঘোর ঘোর ভাবটা অল্প কেটে যাচ্ছে। সে বড় একটা শ্বাস ফেলে কিছুক্ষণ চোখ বুজে থাকে। শরীরে জীবাণুদের কোলাহল। সে একটু একটু করে পা নাড়ল, হাত নাড়ল। না, এখনো সার আছে। চোখ চেয়ে সে ভালো করে চারিদিকটা দেখে নিল। অরুণের দিকে চেয়ে বলল, আমি শিলিগুড়ি চলে যাচ্ছি। শুনেছি, কিন্তু কাজটা কি ভালো হচ্ছে? কেন? কাজটা কি খারাপ? বিলু একা হয়ে যাবে। কেন? আপনি তো আছেন। ডোন্ট বি এ ফুল। আমি কেন? বিলুর জন্য আমি কি করতে পারি? আমি বা বিলুর কে? আমরা কেউ কারণ নই। আপনাদের কি ঝগড়া হয়েছে প্রীতম? না, ঝগড়া কেন হবে? স্বামী স্ত্রীর ঝগড়া দেখলে আজকাল আমি খুব ভয় পাই। আমিও শিগগির বিয়ে করতে যাচ্ছি কি না। প্রীতম বড় বড় চোখে চেয়ে থাকে অরুণের দিকে। অরুণ মৃদু হেসে বলে, ইটস ট্রু। অধ্যায় 41। কলকাতায় এবার খুব বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি। দুপুর বা বিকেলের দিকে প্রায় দিনই ছমছম বৃষ্টি এসে পথ ঘাট ডোবাচ্ছে। ট্রাফিক জ্যাম। বৃষ্টির জ্বালাতেই কদিন প্রীতমের কাছে যাওয়া হয়নি দীপনাথের। অবশ্য অফিসেরও কাজ বেড়েছে। প্রায় দিনই কাজ শেষ করতে সন্ধে 7টা-8টা বেজে যায়। নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মধ্যে একজন মাত্র কাজে যোগ দিয়েছে। বাকিরা আরও দিন 15 পরে আসছে। সুতরাং দীপনাথকে একাই 3 গুণ খাটতে হচ্ছে। সপ্তাহখানেকের মাথায় দুপুরে বিলুর টেলিফোন এলো। তেজদা, আমি ভেবেছিলাম তুমি বুঝি ট্যুরে বাইরে গেছো। বহুদিন খবর নিচ্ছ না। না রে, নতুন পোস্টে কাজের ভীষণ প্রেশার। রোজ বিকেলের দিকেও বৃষ্টি নামছে এখন। প্রীতম কেমন? খোঁজও তো নাওনি। আমার অফিস তোমার অফিস থেকে তো মোটে 2 কদম। বিলু ঠিক এভাবে অভিমানের গলায় কখনো কথা বলে না। বরাবরই ও একটু কাঠ। তাই সামান্য অবাক হচ্ছে দীপনাথ। সে বলল, রোজই যাব করছি বলে আর খোঁজ নেওয়া হয়নি। তোরা সবাই ভালো আছিস তো? প্রীতম কেমন আছে আগে বল। মাঝখানে একটু ক্রাইসিস গেছে। একদিন অজ্ঞান হয়ে গিয়েছিল। বলিস কি? সিরিয়াস কিছু নয়, তুমি তো খবর রাখো না, এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? উদ্বেগের গলায় দীপনাথ বলে, এসো বলবো। আজ আসবে? ঘড়ি দেখে দীপনাথ বলে, মোটে 5টা বাজে, যেতে দেরি হবে। হোক, তবু এসো। আজ আমাদের ওখানেই রাতে থেকো, অনেক কথা আছে। থাকবো? বলে একটু দ্বিধা করে দীপনাথ। দ্বিধার কিছু নেই।
বোনের বাড়িতে লোকে থাকতেই পারে, তবু ওই হলো দীপনাথের স্বভাব। তুমি বোধহয় জানো না, সতম এসেছে। তাই বুঝি? কবে এলো? দিন ৮-১০। প্রীতমকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছে। শিলিগুড়ি? খুব অবাক হয়ে দীপনাথ বলে, সে কি রে? প্রীতম যে শিলিগুড়ি যাবে না বলেছিল আমাকে। মত পাল্টেছে। যাচ্ছে তাহলে? গলাটা একটু হঠাৎ ভেঙে গেল বিলুর। বলল, যাচ্ছে। তুমি আজ এসো, কিন্তু ভীষণ দরকার। তুই প্রীতমকে যেতে দিতে রাজি হয়েছিস? আমার মতামতে কিছু আসে যায় না। কবে যাচ্ছে? পরশু। রিজার্ভেশন হয়ে গেছে, বাধা ছাধা চলছে। তুই সঙ্গে যাবি না? আমাকে তো যেতে বলেনি, বললে হয়তো কিছুদিনের জন্য যেতাম। টেলিফোনে আর কিছু বলল না দীপনাথ। যদিও একটা রাগের হলকা তার মগজটাকে চেটে নিচ্ছিল, কিন্তু রাত্রে প্রীতমের বাড়ি গিয়ে বাইরের ঘরে বিলুকে ধরল দীপনাথ। বিলু, প্রীতমের চেয়ে কি চাকরিটা বেশি ইম্পর্টেন্ট? তুই ওর সঙ্গে যাচ্ছিস না কেন? বললাম তো, ওরা আমাকে যেতে বলেনি। এটা কি প্রোটোকলের সময় যে না বললে যাবি না? ওরা যদি আমাকে না চায়, তবে কেন যাব? তবু যাবি। হয়তো তুই যেতে চাস না ভেবে ওরা বলছে না। ওদেরও প্রেস্টিজ আছে। বিলু মুখ নিচু করে শক্ত হয়ে রইল। ভীষণ গো। ছুটি পাবি না? দীপনাথ কোমল গলায় জিজ্ঞেস করে। হয়তো পাবো, তবে বেশি দিন নয়। তবে চাকরিটা ছেড়ে দে না কেন? আজকাল একবার চাকরি ছাড়লে কি আর সহজে পাওয়া যায়? চাকরিটাকে অত ইম্পর্টেন্স দিচ্ছিস কেন? বিলু ধীরে ধীরে মুখ তুলল। বেশ কঠিন মুখ। ধীর শান্ত গলায় বলল, চাকরিটা এখন আমাদের কাছে খুব জরুরি। প্রীতমের চেয়েও? একটা শ্বাস ফেলে বিলু বলল, প্রীতম তো বাঁচবে না সেজদা। তারপর আমার আর লাবুর কি হবে? কে দেখবে আমাদের? অনেক ভেবে চিনতে তাই চাকরিটাকে ধরে রাখাই বুদ্ধিমানের কাজ বলে ঠিক করেছি। কথাটা নির্ভেজাল, ভাবাবেগহীন, সত্য, তবে বড্ড বেশি নির্লজ্জ অকপট। দীপনাথ এই ধরনের নগ্ন সত্যকে পছন্দ করে না। বিরক্ত হলো, অস্থির বোধ করল, কিন্তু সঠিক কোনো জবাবও এলো না মুখে। সতম বেরিয়েছে। প্রীতম অঘরে ঘুমোচ্ছে, তাই দীপনাথ বাইরের ঘরে বসেই রইল অনেকক্ষণ। বিলু নিজে গিয়ে চা করে আনলো। একটা ধোয়া পাজামা এনে রাখলো পাশে। দীপনাথ আনমনে খানিকক্ষণ আকাশ পাতাল ভাবল। হঠাৎ বলল, তুই তাহলে এই ফ্ল্যাটে একাই থাকবি? আমি আছি, লাবু আছে, অচলা আর বিন্দুও থাকছে। ঠিক একা তো নয়। তবু একে একাই বলে। পুরুষ অভিভাবক তো থাকছে না। খুব ভালো হতো যদি তুমি এসে থাকতে। ৩টে ঘর আছে, তোমার কোনো অসুবিধা হতো না। দীপনাথ মাথা নেড়ে বলল, সেটা সম্ভব নয়। এ বাড়িতে প্রীতম নেই, এটা আমার সহ্য করা মুশকিল। তুমি বড্ড সেন্টিমেন্টাল সেজদা। প্রীতমকে আমি কারোর চেয়ে কম ভালোবাসি না, কিন্তু রিয়ালিটিকে তো মেনে নিতেই হবে। প্রীতম চলে গেলে এই বাসায় আমিও তো থাকব। দীপনাথ জবাব দিল না। বিলু আর দ্বিতীয়বার তাকে এই বাসায় থাকার কথা বলল না। দীপনাথ জিজ্ঞেস করে, প্রীতম কেন অজ্ঞান হয়ে গিয়েছিল বললি না? ভ্রু কুঁচকে বিলু বলে, কি করে বলবো? তবে সেদিন অফিস থেকে ফিরে এসে ওকে খুব ইমোশনাল দেখেছিলাম। এমন সব কথা বলছিল যার কোনো মানে হয় না। কি রকম কথা? বলছিল ও শিগগিরই মরে যাবে, তারপর আমি যেন বিয়ে করি, এই সব কথা। এইরকম কথা তো সহজে বলে না প্রীতম। সেদিন কেন বলল? তা তো জানি না, বলে বিলু চোখটা সরিয়ে নিল। ও কখনো মরার কথা ভাবে না। অসম্ভব বেঁচে থাকার ইচ্ছে ওর। তবে এরকম কথা কেন বলবে ও? তোকে আবার বিয়ে করতে বলবে এমন ছেলে মানুষও তো প্রীতম নয়। বলল তো। প্রীতমের উপর একটু রাগ হয় দীপনাথের।
বলে, তা পাত্রটা প্রীতমই ঠিক করে দিয়ে যেত না হয়। বিলু খুবই অস্বস্তি বোধ করছে। আঁচলটা গায়ে টান টান করে জড়িয়ে শাড়ির খুঁটটা আঙুলে জড়াচ্ছে। মুখ তুলছে না, কিন্তু ওর ছটফটানি স্পষ্ট বোঝা যায়। দীপনাথ খর চোখে বোনকে দেখছিল। একটা আবছা সন্দেহ খেলে যায় মনে। বিলু কিছু বলল না। খানিক অপেক্ষা করে দীপনাথ বলল, প্রীতমকে আজ একটু বকবো। এসব কথা কেন বলবে ও? মৃদু স্বরে বিলু বলে, না, কিছু বলার দরকার নেই। হয়তো ভুল বুঝবে, ভাববে আমি তোমার কাছে নালিশ করেছি। নালিশ তো করাই উচিত। ওর এখন ন্যায় অন্যায় বোধ নেই, অন্যরকম হয়ে গেছে। কিছু বললে হয়তো ক্ষেপে উঠবে। প্রীতম ক্ষেপে উঠবে? কথাটা বিশ্বাসই করা যায় না। প্রীতমের কোনোদিন রাগ দেখাই যায়নি। সেই ছেলেবেলায় শিলিগুড়ির হাকিমপাড়ায় রাস্তায় দীপনাথের হাতে মার খেয়ে ছেলে মানুষের মতো অসহায় আক্রোশে চেঁচিয়েছিল প্রীতম। বড় হয়ে সে হয়ে উঠেছে শান্ত, নির্বিরোধী এবং প্রায় ব্যক্তিত্বহীন এক মানুষ। স্ত্রৈণ? না, ঠিক স্ত্রৈণও বলা যায় না প্রীতমকে। কোনোদিন ঝগড়া করেনি বিলুর সঙ্গে। মতে মত দিয়ে চলেছে, তবু আলাদা একটা সত্তাও বেঁচে ছিল তার মধ্যে। বিলু প্রীতমকে হয়তো কোনোদিনই ঠিক মতো বোঝেনি। অচলা এসে খবর দিল প্রীতম জেগেছে। নিঃশব্দে দীপনাথ গিয়ে প্রীতমের পাশটিতে বসে। ওর রোগা দুর্বল হাতখানা নিজের হাতে তুলে নেয়। প্রীতমের মুখে আজ হাসি ফুটল অনেক দেরিতে। মৃদুস্বরে বলল, বছর পরে এলে? হ্যাঁ, বছর? ধুর পাগলা, অফিসের দিন সাথে খুব ভুতুড়ে খাটুনি চলছে। জানি তুমি কাজের লোক। অপদার্থ বলেই তো খাটতে হয় বেশি। তোর মতো কোয়ালিফিকেশন থাকলে খাটতে হতো না। কোয়ালিফিকেশন কোন কাজে লাগলো শেষদা? লাগবে, সেরে ওঠ দেখবি। তুমি কি ছেলে মানুষ হয়ে গেলে শেষদা? সেরে ওঠ বললেই কি সেরে উঠবো? তোর কি হয়েছে বলতো? আগে তো সবসময় বলতিস ভালো আছি। আজকাল আমি ভালো নেই। কেন ভালো থাকিস না? কেন মেজাজ খারাপ করিস? বেঁচে থেকে কি হবে? কিসের ওপর দাঁড়িয়ে বাঁচে মানুষ? কোন আশায় রোজগার করে? কোন পিপাসায় সারা দিন ভূতের মতো খেটে বিকালে বাড়ি ফিরে আসে? কি সব যাতা বলছিস? পায়ের নিচে মাটি সরে গেলে মানুষ আর বেঁচে থাকবে কেন? অনেক রোগা, দুর্বল, নির্জীব দেখাচ্ছে প্রীতমকে। কণ্ঠস্বর তত স্পষ্টও নয়, তবু তার ভেতর থেকে একটা ঝাঁজ আসছে। দীপনাথ মৃদুস্বরে বলল, চুপ কর, দুনিয়ার সবকিছু নিয়ে মাথা ঘামাতে নেই। তার মানে? তুই যা বলতে চাইছিস তা আমি জানি। সামান্য অবাক হয়ে প্রীতম বলে, জানো? কি জানো বলো তো? দীপনাথ মাথা নেড়ে বলে, এ ঠিক জানা নয়, আন্দাজ। তবে আন্দাজটা হয়তো মিথ্যে নয়। বলবো? শুনে তোর কি লাভ প্রীতম? বরং জেনে রাখ, তুই যেমন জানিস আমিও তেমন জানি। দীপনাথের হাতটা কাকের পায়ের সরু দাঁড়ার মতো আঙুলে চেপে ধরার চেষ্টা করে প্রীতম এই প্রথম মন খুলে হাসল। গভীর একটা শ্বাস ফেলে বলল, জানো? তুমি জানো? কি করে জানলে? নিজের চোখে কিছু দেখেছ? ধুর বোকা, আমি কি গোয়েন্দাগিরি করে বেড়াই? তুই যেভাবে জেনেছিস আমিও ঠিক সেইভাবে। আন্দাজ, অনুমান। প্রীতম গভীর দৃষ্টিতে দীপনাথের দিকে চেয়ে বলে, তোমার খুব সূক্ষ্ম অনুভব আছে শেষদা। মোটেই নয়, কিন্তু আমি বলি, তুই ওসব নিয়ে কেন ভাবিস? মানুষ একটা বিশ্বাসের জায়গা চায়, নির্ভরতা চায়, আশ্রয় চায়। এসব তো পুরনো কথা, কিন্তু তোর তো তা নয়। বিলু তোর বউ বটে, কিন্তু তুই বেঁচে আছিস নিজের জোরে।
বউ যদি বিশ্বাস না রাখে তাতেও তোর কিছু আসে যায় না প্রীতম। বেঁচে থাকাটাই যে তোর আসল পায়ের তলার মাটি। তুই কেন ছিচকাদনের মতো অন্যের ওপর নির্ভর করবি? তুমি এতদিন কেন এলে না সেজদা? এসব কথা আগে কেন এসে আমায় বললে না? সমস্যাটা নিয়ে আমি রোজ শুয়ে শুয়ে ভাবছি আর জড়াচ্ছি। প্রীতমের চুলে আঙুল দিয়ে বিলি কেটে দীপনাথ বলে, বিলু বা অরুণ তো তোর কোনো প্রবলেম নয় প্রীতম। তবু যে ওটা নিয়ে ভেবেছিস তার কারণ পুরুষের স্বাভাবিক অধিকারবোধ। বিয়ের পর একজন মেয়েকে পুরোপুরি পাবো, সে আমার সম্পূর্ণ বিশ্বস্ত হবে, তার ওপর পরিপূর্ণ নির্ভর করা যাবে। এইসব হলো পুরুষদের মজ্জাগত আকাঙ্ক্ষা। বিলু বা সংসারের আর কারোর কাছে কিছু চাসনি প্রীতম, শুধু বেঁচে থাকাটাকেই বড় করে দেখ। প্রীতম মাথা নেড়ে বলে, আমি আর মাথা ঘামাচ্ছি না সেজদা। ঘটনা যাই হোক, আমার তো সত্যিই তাতে কিছু যায় আসে না। এতক্ষণে বুঝেছিস পোকারাম, কিন্তু বেঁচে থাকারও তো আমার কোনো দরকার নেই। কেন? ও কথা কেন বলছিস? এতক্ষণ তাহলে কি বুঝলি? আমি যা বুঝেছি তা তুমি কোনোদিন বুঝবে না। তোমাকে কি করে ভালোবাসার তত্ত্ব বোঝাবো বলো তো? বোঝালে বুঝবো, বল শুনি। আমি যে বিলুকে ভালোবাসি সেটা বোঝো। দীপনাথ গম্ভীর হল। সে ভেবেছিল বিলুকে গুরুত্বহীন করে দিয়ে প্রীতমকে শান্ত করা যাবে, সেটা হয়নি। এর মধ্যে একটা ভালোবাসার চোরকাটাও বিধে আছে তাহলে। সে বলল, ভালোবাসবি না কেন? অত আলগাভাবে কথাটা ভেবো না। আমি জানি তুমি আজও সত্যি করে কাউকে ভালোবাসোনি। বেসেছ? কে জানে বাবা, বাসনি। সংসারে তোমার কোনো ইনভলভমেন্ট নেই বলেই অত সহজে সব ঘটনাকে উড়িয়ে দিতে পারলে। আমি তোমার মতো অত বেপরোয়া হব কি করে? ভালোবাসলে তা হওয়া যায় না। তাহলে কি করবি? বিলু কোথায়? তাকে ডাকো। আমি আজ তোমার সামনে বিলুকে কয়েকটা কথা জিজ্ঞেস করব। দীপনাথ চমকে ওঠে। বলিস কি? তুই কি পাগল? ওসব কথা এভাবে বলতে নেই। প্রীতম শান্তভাবে অকপট চোখে চেয়ে বলল, কথাটা বিলুকে এতদিন জিজ্ঞেস করতে সাহস পাইনি। কি জানি, যদি অপমান বোধ করে দোতলা থেকে ঝাঁপ দেয়। আজ তুমি আছো, তোমাকে মাঝখানে রেখে কথাগুলো বলবো। দীপনাথ শক্ত করে প্রীতমের হাত চেপে ধরে কঠিন গলায় বলে, না প্রীতম, এ কাজ করিস না। সেজদা, আমি শিলিগুড়ি চলে যাচ্ছি শেষবারের মতো। আর কখনো বিলুর সঙ্গে দেখা হবে না। কথা কটা জেনে গেলে নিশ্চিন্তে যাওয়া হবে, নইলে বড্ড ছটফট করব যে। না প্রীতম, কেন নয়? আমি বিলুর দাদা, খুব লজ্জার ব্যাপার হবে। আমি খারাপ কিছু বলবো না সেজদা, শুধু জিজ্ঞেস করব ও অরুণকে সত্যি ভালোবাসে কিনা। যদি বাসে তাহলে কি করে বাসে, কিভাবে সেটা সম্ভব হলো? আর যদি সম্ভব হয়েই থাকে তবে আমি কোন বিশ্বাসে এতকাল বেঁচেছিলাম, কার জন্য রোজগার করেছি, কাকে ভেবে দিনের শেষে বাড়ি ফিরে এসেছি। পৃথিবীটা কিরকম তা কি জানিস না প্রীতম? না, জানি না। আমি বিলুকে আজও ভালোবাসি, তাই আমি ওকে জিজ্ঞেস করব বাকি জীবন ও অরুণকে ঠকাবে কিনা। যদি ঠকায় তবে ঘরে ঘরে সেই ঠকানোর হাওয়া গিয়ে লাগবে কিনা। আমি স্পষ্ট কথা জানতে চাই। তুই আজ বড্ড ছেলেমানুষি করছিস প্রীতম। তোর বোঝা উচিত দুনিয়ার সব সত্য জানতে নেই,
এগুলো না জানলেও তোর চলবে? তুমি ভাবছো আমি মরে যাবো বলেই এসব কথা না জানা ভালো, তাই না শেষদা? না প্রীতম, তা নয়। আমি জানি তুই ভুল জানিস। বিলুকে ডাকো। না, তুই একটু শান্ত হ। নিজের বোনকে আড়াল করতে চাইছো না তো? ছি প্রীতম, তুই কি জানিস না বিলুর চেয়েও আমার কাছে তুই বেশি ইম্পর্ট্যান্ট? প্রীতম ক্লান্তিতে চোখ বুজল। তারপর সামান্য দমফুট গলায় বলল, বেলুকে ডাকার দরকার নেই, ও সবই শুনেছে। ভিতরের ঘরের পর্দার আড়ালে এতক্ষণ ছিল। দীপনাথ একটু তটস্থ হয়। তাই তো, বিলুর না শোনার কথা নয়। ফ্ল্যাট বাড়ির ঘরের মধ্যে ঘর, কান পাতলেই শোনা যায়। সে নিচু হয়ে ফিসফিস করে বলল, কেন শোনালি প্রীতম? প্রীতম চোখ বুজে রেখেই হাসল, বলল, শোনাতে চেয়েছিলাম একটু শুনুক, তাতে ওর ভালো হবে। দেবনাথ স্তব্ধ হয়ে বসে রইল। ইদানিং তাকে বড় বেশি স্বামী স্ত্রীর সমস্যায় জড়িয়ে পড়তে হচ্ছে। অভিজ্ঞতা বড় কম হলো না, তবু প্রীতমের এই নিষ্ঠুরতার কোনো তুলনা হয় না। তার মেজদা প্রকাশ্যে বউয়ের নামে কুৎসা রটিয়েও এতটা তীক্ষ্ণ লড়াই তৈরি করেনি। ভিতরের ঘরের পর্দা সরিয়ে হঠাৎ বিলু চৌকাঠে দেখা দেয়। মৃদু স্বরে বলে, সেজদা শোনো। দীপনাথ জড়তা কাটিয়ে ওঠে। পাশের ঘরে নিয়ে গিয়ে বিলু মৃদু স্বরে বলে, ও কি বলছিল সেজদা? কেন, তুই শুনিসনি? একটু আলট্রো কানে এসেছে। না শুনলেই ভালো করতিস। আমি শুনতে চাই, তুমি বলো। কি বলবো? কিছু বলার নেই। ও কি শিলিগুড়ি যাবেই? তাই তো মনে হচ্ছে। যাওয়াই ভালো। একটু আগের কাঠিন্য হঠাৎ ঝরে গেছে বিলুর। কেমন সাদা পাঁশুটে মুখে চেয়ে থাকে দীপনাথের দিকে। হলুদ আলোয় ঠোঁট দুটো বিবর্ণ দেখায়, অনেক রোগাও হয়ে গেছে বিলু। গলার স্বর আবার হঠাৎ ভেঙে গেল ওর। বলল, যাক না, যাক, এ আটকাচ্ছে। এসব কথা বলে সাধারণ মেয়েরা হঠাৎ কেঁদে ফেলে বা ভেঙে পড়ে। বিলু তা করল না। খাটের বাজুতে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল যেমন ছিল। খাটে সবুজ নাইলনের মশারির মধ্যে লাবু নিশ্চিন্তে ডান কাতে ঘুমোচ্ছে। খুব আস্তে ঘুরছে সিলিংয়ের পাখা। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর বিলুই হঠাৎ বলল, ও আমাকে সন্দেহ করে। সন্দেহ কেন করবে? সন্দেহ নয়। তোমাকে কিছু বলেনি? বলেছে, তবে সেটা সন্দেহ নয় বিলু। আমিও জানি সেটা সত্য। বিলু মেঝেতে পা ঘষল, মুখ তুলল না। মৃদুস্বরে বলল, তুমিও কি আমাকে বিশ্বাস করো না সেজদা? দেবনাথ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অরুণকে ছেড়ে দে না কেন বিলু? কেন অশান্তি বাড়াচ্ছিস? একটু তেজের গলায় বিলু বলে, ছাড়ার কিছু তো নেই। অরুণের মতো শুভাকাঙ্ক্ষী আমার কে আছে? এই সময়ে দীপনাথের আর একটা দীর্ঘশ্বাস ঝরে গেল। বিলুর দেওয়া পাজামাটা সে এখনো পরেনি। মৃদু স্বরে বলল, আজ যাই রে বিলু, পরে একদিন এসে থাকবো। বিলু অবাক হলো না। পরিস্থিতি পাল্টে গেছে। বলল, খেয়ে যেও। না, খিদে নেই। মেসে ফিরতে রাত হয়ে গেল। ঢাকা খাবার ছুঁয়েও দেখল না দীপনাথ। বিছানায় শুয়ে জেগে রইল। ঘুম এলো ভোরের দিকে, যখন দীর্ঘ বিরতির পর আবার বৃষ্টি নামল বাইরে। পরদিন আধ ভেজা হয়ে অফিসে পৌঁছে পেডেস্টাল ফ্যানের সামনে দাঁড়িয়ে প্যান্ট শার্ট শুকিয়ে নেওয়ার চেষ্টা করছিল সে। এই সময়ে এক্সটেনশন লাইনে তার টেবিলের টেলিফোন বেজে ওঠে। হঠাৎ কেন যেন আওয়াজটা শুনেই মনে হলো মণিদীপা। বহুকাল তার ডাক আসেনি। রিসিভার কানে তুলতে নির্ভুল গলাটি বলল,
আমি ভীষণ আটকে পড়েছি এক জায়গায়, একটু হেল্প করবেন? দীপনাথ কাচের শার্সি দিয়ে বাইরে বৃষ্টির প্রচণ্ড তাণ্ডব দেখতে পাচ্ছিল। ভর দুপুরেও প্রায় ঘুটঘুটি অন্ধকার চারদিকে। রাস্তায় কোনো চলমানতা নেই। গাড়ি না, মানুষ না, গরুটা পর্যন্ত না। সে মৃদুস্বরে বলল, এই ওয়েদারে ঈশ্বর আপনার সহায় হন। কোথায় আটকে পড়েছেন? বাগবাজারের এক মিষ্টির দোকান থেকে ফোন করছি, রাস্তায় হাঁটু জল। দীপনাথ বলল, এখানে কোমর সমান, কিছুই করার নেই, অপেক্ষা করুন। বোস সাহেবকে লাইনটা দেব? বিরক্ত মণিদীপা বলে, তাহলে আর আপনাকে ফোন করছি কেন? সত্যিই তো, কেন? প্রমোশন পাওয়ার পর খুব চোপা হয়েছে তো আপনার। প্রমোশন পেলেও আমি এখনো বোস সাহেবের আন্ডারে, আপনার মতোই। আমি কারো আন্ডারে নই। আই এম নট আ স্লেভ লাইক ইউ। এ কথা থাক, আপনার জন্য কি করা যায় বলুন তো? সেটাই তো আপনাকে ভাবতে বলছি। বোস সাহেবকে বলি, তিনিও না হয় একটু ভাবুন। আপনাদের কাউকেই ভাবতে হবে না, আমিই ভাববো। রাগ করলেন? আপনার ভয়ের কিছু নেই, এখন বেলা 12টা মাত্র বাজে। বৃষ্টি থামবে, গাড়ি ঘোড়াও চলবে। একটু অপেক্ষা করতে হবে, এই যা। বাগবাজারের কোথায় গিয়েছিলেন? যেখানে আমার খুশি। শুনুন, অফিসের একটা গাড়ি পাঠাতে পারেন না? গাড়ি? আমার চোখের সামনে অন্তত 10-12খানা গাড়ি রাস্তায় জলবন্দী হয়ে পড়ে আছে। গাড়ির কথা ভুলে যান। গরিবের বন্ধুরা বিপদে পড়লেই কেন গাড়ির কথা ভাববে? আবার কটকটে কথা। আমার আধুলিটা তাহলে ফেরত চাইব কিন্তু। ওই যা, আধুলিটা ফেরত দিইনি আপনাকে। কই আর দিলেন? তাহলে শিগগিরই একদিন যাচ্ছি ফেরত দিতে। মণিদীপার পরের কথাটা অস্পষ্ট এলো। লাইন ডেড। সম্ভবত আন্ডারগ্রাউন্ড কেবিলে জল ঢুকেছে। তবু মনে হলো মণিদীপা জিজ্ঞেস করছিল, উইথ লাভ?